আসসালামু আলাইকুম। সকলের জন্য শুভকামনা। শুরুতেই বলতে হয়, আজকে যে বিষয়টি নিয়ে লাইভে আসা, আমি মূলত প্র্যাকটিসের বিষয় নিয়ে লাইভে এসেছি, মামলা সংক্রান্ত বিষয় নিয়ে। আশা করি সকলে সঙ্গ দিবেন, ভুল ত্রুটি মার্জনা স্বরূপভাবে দেখবেন। আজকে বিজ্ঞ চিফ জুডিশিয়াল আদালতে একটা মামলার শুনানি করার জন্য রেডি হয়ে নথি উপস্থাপন দিয়ে 2 নম্বর আসামির জামিন শুনানির জন্য নিবেদন করি এবং 1 নম্বর আসামি গত ইংরাজি 7/5/25 তারিখ পুলিশ কর্তৃক ধৃত হয়ে জেল হাজতে প্রেরণ করলে আমি 1 এবং 2 নম্বর আসামির নথি উপস্থাপন সহ জামিনের জন্য লানেট কোর্টে নিবেদন করেছিলাম। তো আমি মামলার এজাহার, এফআইআর, ফরওয়ার্ডিং সব কিছু উঠে পর্যালোচনা করে দেখতে পাই, আজ অ্যাডভোকেট হিসেবে দেখতে পাই আইনের দৃষ্টি থেকে যে মামলাটা একটি ভুয়া, মিথ্যা, প্রতারণামূলকভাবে সৃজন করা হয়েছে। প্রতারণা বা মিথ্যা এই কারণেই বললাম, লানেট কোর্টে সবাই ন্যায় বিচারের জন্য আসে, কিন্তু আইনের অদ্যপান্ত অনেক বিজ্ঞ আইনজীবী আছেন। আমি তাদের এটা দোষ বলবো না, হয়তো সময়ের কারণে জুনিয়র বা আইন পেশায় নতুন যারা আসেন তারা ঠিকঠাকভাবে এটা দৃষ্টিগোচরে আনতে ব্যর্থ হন। সেই ক্ষেত্রে লানেট কোর্টে যদি সঠিকভাবে একটা মামলার অদ্যপান্ত বিশ্লেষণ করে লানেট কোর্টের মনোযোগ বা দৃষ্টি আকর্ষণ করা যায়, আমি অ্যাজ এ ছোট্ট ক্যারিয়ারের অ্যাজ এ অ্যাডভোকেট হিসাবে বলতে পারি, আপনারা 100% রিলিফ পাবেন এবং হাসিমুখে ক্লায়েন্টকে স্যাটিসফ্যাকশানের সহিত কোর্ট থেকে বের হতে পারবেন, ভালো একটা সম্মানের জায়গায় পৌঁছাতে পারবেন। একটা কথা খেয়াল রাখতে হবে, আমরা হয়তো অ্যাজ এ প্রফেশন হিসেবে এই পেশায় এসেছি, কিন্তু যখন একটা মামলা আমরা রিসিভ করব বা কারো মাধ্যমে, সেটা বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন যার মাধ্যমে আসুক, টাকা কম বেশি সেটা বিষয় না। আগে খেয়াল করতে হবে মামলাটা আমি কতটুকু স্যাটিসফ্যাকশান ক্লায়েন্টকে দিতে পারতেছি, আমার থেকে কতটুকু আমি কোর্ট থেকে আদায় করতে পারতেছি এবং মামলা সর্বোচ্চটা আমি কোর্টের কাছ থেকে আদায় করতে পারতেছি। তাহলে আপনি মামলার অদ্যপান্ত সব কিছুই বিশ্লেষণ করে সেইভাবে লানেট কোর্টে যদি উপস্থাপন করতে পারেন, আমি মনে করি ইনশাল্লাহ 100% আপনি সাকসেস হবেন। আর শুনানির ক্ষেত্রে আমি জুনিয়র উকিল হিসাবে অত জ্ঞানী বা পণ্ডিত নই। আমি আমার ছোট্ট কেরিয়ার, অল্প কয়েকদিন বা আইন পেশায় মহাসমুদ্রের একটা বিষয়, আমি এখানে ছাত্র মাত্র। আমি এখানে কাউকে জ্ঞানের বাণী শোনাতে আসিনি। আমি আইন পেশায় যেভাবে লার্নেড কোর্ট থেকে রিলিফ পেয়ে থাকি, সেটার বাস্তবতা জাস্ট আপনাদের সামনে উপস্থাপন করছি, আর কিছু নয়। আমি পণ্ডিত না বা মহাজ্ঞানী না, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। যাই হোক, যে জন্য আজকে লাইভে আসা, আমি সেই বিস্তারিত নিয়ে একটু আলোচনা করি। একটা মামলা করা হয়েছে রূপসা থানায়, জিআর নাম্বার নাইবা বলি, সেকশনটা বলি, সেকশন 447, 323, 324, 325, 307, 379, 506। এখানে বেলেবল সেকশন ম্যাক্সিমাম, তার ভিতরে 307, 379টা নন বেলেবল সেকশন। এখানে 1 নম্বর আসামির বিরুদ্ধে এলিগেশন আনা হয়েছে। 2 ভাই, তার বড় ভাবি বাদী হয়ে মামলা করেছেন তার স্বামীকে, এই 2 নম্বর আসামি ছোট দেবর এবং তার স্ত্রী জমিতে পারিবারিকভাবে জমিটা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। সেই জমিতে যখন তারা মাটি কাটতে যায়, বড় ভাই এবং বড় ভাইয়ের স্ত্রী এসে বাধা দিলে, এজাহারের বর্ণনা, বাধা দিলে তখন নাকি আমার ক্লায়েন্ট এবং তার স্ত্রী, 1 নম্বর আসামি এবং 2 নম্বর আসামি তার স্ত্রী, 1 নম্বর আসামির হাতে থাকা কোদাল দিয়ে তাকে মারপিট করে, রক্তাক্ত জখম করে এবং এলোপাতাড়িভাবে মারধর শুরু করে, তাতে গুরুতর জখম হয়। এই হলো 1 নম্বরের আসামির বিরুদ্ধে এলিগেশন। এবং 2 নম্বর আসামির বিরুদ্ধে এলিগেশন হলো 3200 টাকা চুরির একটা অভিযোগ। তো এই মামলাটা যখন গতকালকে দেখি, আমি এটা কোনো এমসি ছিল না, আমি স্পেসিফিক মহিলা যেহেতু আত্মসমর্পণ দিয়েছি, আর হাজতে 1 নম্বর আসামি স্পেসিফিক আমি ফৌজদারি কার্যবিধির 497 1 এবং 2 উল্লেখ করে আমি মহিলা গ্রাউন্ডে জামিন চেয়েছিলাম। এবং পুরুষ হিসাবে যেহেতু বয়স্ক, রোগাক্রান্ত
অতি বয়স্ক বৃদ্ধ, সেক্ষেত্রে আমি 497টা স্পেসিফিক উল্লেখ করে লার্নেড কোর্টে যখন আমি শুনানি উপস্থাপন করি, তখন মধ্যবর্তী সময়ে অপোজিট লয়ার বাদীপক্ষের এসে মেডিকেল সার্টিফিকেট দিয়ে তারা শুনানিতে অংশগ্রহণ করলো। লার্নেড কোর্ট আমার বক্তব্য শুনলেন, শোনার পরে আমি সুন্দরভাবে দৃঢ় চিত্তে লার্নেড কোর্টকে যতটুকু পেরেছি আমার ক্ষুদ্র জ্ঞানে বোঝাতে সক্ষম হয়েছি। স্যার আমাকে বললেন, ঠিক আছে লার্নেড, আমি অপোজিটকে একটু শুনে আসি, তারপর আপনি আপনার বক্তব্য আবারও শুরু করবেন। তখন উনি মেডিকেল উপস্থাপন করলেন বাদীপক্ষ থেকে। বাদীপক্ষ যে মেডিকেলটা দিলেন, ঘটনার তারিখ এখানে 30/4/25 সকাল 9 ঘটিকায়। আমার অবশ্য যেহেতু এজাহার এফআইআরের সাথে বা ফরওয়ার্ডিংয়ের সাথে তারা এমসি জমা দেয় নাই, সেক্ষেত্রে আমি এমসি পাইনি। এই ক্ষেত্রে তারা ডিরেক্ট এমসিটা এনে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে একটা এমসি নিয়ে এসে তারা লার্নেড কোর্টে দিলেন। লার্নেড কোর্ট তার বিচক্ষণতার দৃষ্টিকোণ থেকে দেখে বললেন, লার্নেড, আপনি তো যে এটা দিয়েছেন মেডিকেলটা আপনি কি দেখেছেন? তো বললেন, হ্যাঁ স্যার দেখছি। যদি দেখে থাকেন তাহলে ঘটনার তারিখ এজাহার এফআইআরে 30/4, আপনি 29/4-এর এমসি কোথায় পাইছেন? তখন অপোজিট লয়ার সত্যি বিব্রত বোধ করলেন এবং তিনি তার উত্তর দেওয়ার ভাষা হারিয়ে ফেললেন। সেই ক্ষেত্রে লার্নেড কোর্ট, সেখানে ওভার রাইটিং আছে, কোনো মেডিকেল অফিসারের সিগনেচার নেই, সিল নেই, A to Z তিনি ধরলেন। ধরার পরে তিনি উল্টা রাষ্ট্রপক্ষ এবং যিনি তদন্তকারী কর্মকর্তা, যিনি মামলাটা এজাহার হিসাবে নিয়েছেন, তাকে সহ বিভিন্নভাবে তাকে বিভিন্ন কথাই তাকে আখ্যায়িত করলেন এবং বিজ্ঞ আদালত এটাও বললেন, যদি এই মামলা উনি এই 29 তারিখ 29/4 অনুযায়ী এলসিআর দেয়, চার্জশিট দেয়, তাহলে আমি দেখব উনি কিভাবে এই মামলা তদন্ত করে কি রিপোর্ট দিতে পারে আর কি হয়, আমি শেষ পর্যন্ত দেখব। আর বাদীকে ডাকলেন, ডাকার পরে ওনার কাছে শুনলেন, শোনার পরে বাদীর ভাষ্যমতো ঘটনাটা মিথ্যা। লার্নেড কোর্টকে আমিও বোঝাতে সক্ষম হয়েছি, যে কারণে লার্নেড কোর্ট আমাকে 2 নম্বর আসামি সহ 1 নম্বর আসামিকে 2000 টাকার বন্ডে জামিন দিয়েছেন 1 দিনের মাথায়। সেই ক্ষেত্রে আমি বলবো, আমার ক্ষুদ্র জ্ঞানে মামলার অদ্যপন্ত যতটুকুই বোঝেন ততটুকুই উপস্থাপন করবেন, প্রয়োজনে সিনিয়রদের হেল্প নেবেন, না হলে নিজে বুঝে সাহস নিয়ে দাঁড়াবেন। ইনশাল্লাহ আশা করি সাকসেস হবেন। উৎসাহিত থাকবেন, অতি উৎসাহিত হবেন না, ওভার কনফিডেন্স আনবেন না। আশা করি এই পেশায় সকলেই সাকসেস হবেন, লেগে থাকতে হবে, এটাই আমার ভাষ্য। যেহেতু আজ আমার প্রথম ভিডিও, ভুল ত্রুটি হতে পারে, নেক্সট টাইমে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে।